এর উত্তরটি হবে হচ্ছে অপশন ডি। উত্তর হবে হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ হচ্ছে পুরুষিনী। ওকে, এই পুরুষিনী নদীর তীরে বিখ্যাত 10 রাজার যুদ্ধটি হয়েছিল। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি? পরবর্তী প্রশ্ন এখানে আছে এমনটা, পরবর্তী প্রশ্ন আছে এখানে যে নিম্নলিখিত কোন শহরে মহাবীর নিম্নলিখিত কোন শহরে মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে মারা যান? নিম্নলিখিত কোন শহরে মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা গিয়েছিলেন? এতে বলছে হচ্ছে রাজগীর, বি বলছে কুণ্ডগ্রাম, এ বলছে হচ্ছে রাজগীর, বি বলছে এখানে কুণ্ডগ্রাম, সি বলছে পাবাপুরী, আর ডি বলছে সমষ্টিপুর। এর মধ্যে কোন শহরে মহাবীর মারা গিয়ে যান 468 খ্রিস্টপূর্বাব্দে? উত্তরটি হবে যে অপশন সি, দ্যাট ইজ পাবাপুরী। তাহলে মহাবীর হচ্ছে পাবাপুরীতে মারা যান হচ্ছে 468 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, মহাবীর 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের কাছে, ওকে, রাজগৃহ রাজগৃহ রাজগৃহের কাছে পাবাপুরীতে 72 বছর বয়সে, তখন তার বয়স ছিল হচ্ছে 72 বছর, তিনি 72 বছর বয়সে তার মৃত্যু হয়। ঐতিহাসিক তথ্য অনুসারে মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। মহাবীরের জন্ম হচ্ছে গিয়ে 540 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, মহাবীর জন্ম হচ্ছে গিয়ে 540 খ্রিস্টপূর্বাব্দে, আর মৃত্যু হয় 468 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার? যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আর তার সঙ্গে আমরা জেনে রাখবো যে মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। মহাবীর ছিলেন এই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। উনি হচ্ছেন কি 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যাবো কি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? নাম্বার 3। নাম্বার 3তে এমন একটা প্রশ্ন এখানে দেওয়া আছে যে মুনমুন সাইকেলে 84 কিমি পথ ভ্রমণ করে দেখলো যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে পরে ভ্রমণ শেষ করতে 5 ঘন্টা সময় কম লাগতো। অর্থাৎ গতিবেগটা বাড়িয়ে দিলে পরে তার সময়টা কম লাগতো। তাহলে মুনমুন ঘন্টায় কত কিমি বেগে সাইকেল চালিয়েছিলেন? দেখো, আমি ধরে নেই মুনমুনের 1 ঘন্টায় বেগ ছিল ঘন্টায় x কিলোমিটার। ধরে নিচ্ছি মুনমুন ঘন্টায় গিয়েছিল 1 ঘন্টায় x কিলোমিটার। মোট দূরত্ব কি দেওয়া আছে? 84 কিলোমিটার পথ দেওয়া আছে। তো সময় লেগেছে কতটা? অবশ্যই দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে প্রথম সময় লেগেছে কতটুকু? মোট দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এরপরে কি হলো? এরপরে বলছে ওর গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়িয়ে দেওয়া, তখন তো বেগ, তাহলে পরে কি হবে? হবে এখানে x+5। তখন তো সময় লাগবে কতটা? অবশ্যই ওই দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এইবার এই পরের সময়টা হচ্ছে 5 ঘন্টা কম, অর্থাৎ পরের সময়টা আসলো 84/x+5, এটা হচ্ছে 5 ঘন্টা কম। অবশ্যই ব্রেকটা বাড়ালে পর সময় তো কম লাগবেই, তাহলে পরেরটা হচ্ছে 5 ঘন্টা কম। তাহলে এইটা থেকে আমরা বিয়োগ করবো, এটা ইকুয়াল হচ্ছে গিয়ে 5, ঠিক তো? তাহলে আমরা উপরে করবো কি? আমরা এটার লসাগু করে ফেলবো। আসবো হচ্ছে x ইন্টু x+5, এখানে নিচে আসবে উপর, তাহলে পরে কি হবে? 84 ইন্টু উপর থাকবে এখানে x+5 মাইনাস হবে এখানে 84x, কত আসবে? 5 আসবে। তাহলে এখানে থাকবে হচ্ছে কি 84x প্লাস 84 কে 5 দিয়ে গুণ করে দাও, কত হবে? 420 হবে, তাই তো? 420 মাইনাস 84x কত হবে? 5 ইন্টু এ পাশে এটা গুণ করলে কি হবে? x স্কোয়ার প্লাস 5x। 5 ইন্টু হচ্ছে x স্কোয়ার প্লাস 5x, উপরে দুখানা ভ্যানিশ করে দাও। অর্থ থাকছে কি আমার এই যে আমার এটাকে 5 দিয়ে আমরা কাটাকাটি করে দেবো। 5 দিয়ে 420 কাটলে কি হবে? অবশ্যই 84 আসবে। তাহলে কি হলো? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইকুয়াল টু 0। 84 ভাঙিয়ে আমরা এখানে 5 আনবো। 84 ভাঙিয়ে আমরা 5 আনবো এরকম করে 7 12 84। তাহলে 12 ইন্টু 7 করলে পড়া হয় 84, আবার 12 দিয়ে 7 করলে হয় 5। আমরা যেগুলো ছোটবেলা শিখেছিলাম সবাই এইভাবে, ঠিক তো? তো এটাকে আমরা যদি আমরা দুটো আকার আনি তাহলে কি আসবে? একটা আসবে হচ্ছে x মাইনাস 7 আসবে, আর একটা হচ্ছে সরি x মাইনাস এখানে x প্লাস একটা অসুবিধা নেই, একটা হচ্ছে x প্লাস 12 আসবে, আর হচ্ছে কি x মাইনাস 7 আসবে। ওকে, ইকুয়াল আমার এখানে 0 আসবে, ঠিক আসবে। তো বাংলা এটা আসবে হচ্ছে x প্লাস 12 ইন্টু x মাইনাস 7 ইকুয়াল টু 0 হবে। তাহলে x এর মান এখানে আমরা কত হবে? x প্লাস 12 করলে পর x এর ভ্যালু হয় কি? -12, নেওয়া সম্ভব না, ঠিক তো? তাহলে x এর ভ্যালু আসবে কত? 7 আসবে।
তারপরে আমরা যে প্রথমে ধরেছিলাম যে ওর গতিবেগটা কত ছিল, তো ওর গতিবেগ ছিল হচ্ছে ঘন্টায় এক্স ছিল, আমরা ধরেছিলাম তবে এখানে 7 কিমি, ওর বেগ ছিল হচ্ছে 1 ঘন্টা আগে 7 কিমি করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা। যাবো কি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি আছে দেখে নেই। পরের প্রশ্ন আছে এমনটা, পরের প্রশ্ন আছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে তালগাছের দৈর্ঘ্য 12 মিটার হয়, উচ্চতা তাহলে পরে কি হবে? একেবারে সহজ অঙ্ক, আমরা কিন্তু প্রত্যেকেই মাধ্যমিক অঙ্কগুলো আমরা করেছি। ঠিক তো? দেখো এক এক করে আমার উত্তর দাও, একদম সহজ অঙ্ক। তাহলে অঙ্কটা আমরা করবো কি, ধরি ধরো এমন ভাবে এখানে আছে দেওয়া, সূর্য উন্নতি কোণ 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কি আমরা 60 ডিগ্রি ধরে নিলাম, তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 12 মিটার, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা মানে নিচেরটা, এইখানে ওই গাছটা এখানে এমনভাবে দাঁড়িয়ে আছে, সূর্য আছে এইরকম জায়গাতে। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার আমাকে কি চেয়েছে, উচ্চতা এখানে কি হবে, আর আমাকে চেয়েছে এটা, অর্থাৎ আমার এখানে লম্বটা এখানে বের করতে হবে, এই তো। আর নিচে হচ্ছে আমার এখানে ভূমি দেওয়া আছে। হলো, এবার লম্ব আর ভূমির সম্পর্কে আমার কি দিয়ে হয়, আমার ট্যান দিয়ে হয়, কট দিয়ে হয়। আমরা এখানে ট্যান দিয়ে করতে পারি। তাহলে আমরা যখন ট্যান নেই, ট্যান কত ডিগ্রি নেব, 60 নেব, ট্যান 60 নেব। ট্যানের ভ্যালুটা আমরা কি জানি, ট্যান মানে কোন দোকান বাহুর অনুপাত হয়, ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি হয়। এবার এখানে লম্ব আমাকে বের করতে আমাকে দিয়েছে মানে এদিকে একটা, আর ভূমি দেওয়া যেখানে হচ্ছে 12 আমাকে দেওয়া এখানে আছে, এই তো। এবার ট্যান 60 ভ্যালু কি, ট্যান 60 ভ্যালু আমরা প্রত্যেকে জানি, ওটা হচ্ছে কি √3 হয়, ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই হচ্ছে 12, মোটামুটি করলে 1, তাহলে লম্ব ইকুয়াল টু কি হবে, অবশ্যই 12√3, মোটামুটি গুণ করলে লম্ব ইকুয়াল হচ্ছে 12√3 মিটার। উত্তর অপশন এরটা, একদম সহজ অঙ্ক, কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে আমরা এখানে কি পাচ্ছি, পরেরটা হচ্ছে নাম্বার 5 আছে, দেখো নাম্বার 5 এখানে আমরা কি আছে, 5 আছে এমনটা, নিম্নলিখিত কোন চোল রাজা প্রথম নৌবাহিনী শুরু করেন, কোন চোল রাজা প্রথম নৌবাহিনী শুরু করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম প্রান্তক, প্রথম রাজা হচ্ছে প্রথম আদিত্য, এর মধ্যে কে প্রথম নৌবাহিনী শুরু করেছিলেন? কোন চোল রাজা, কোন চোল রাজা প্রথম নৌবাহিনী শুরু করেছিলেন? ওকে, উত্তরটা হচ্ছে গিয়ে প্রথম রাজা। এদের ভেতরে হচ্ছে প্রথম রাজা তিনি প্রথম নৌবাহিনী শুরু করেছিলেন। ওকে, যাবো গিয়ে আমরা পরের প্রশ্নে। পরেরটা যাই গিয়ে আমরা পরের প্রশ্নে কি আছে, পরেরটা যেমনটা, এটা একটা আছে জিআই। ওকে, এটা একটা এখানে জিআই দেওয়া আছে। এই জিআই এখানে কি আছে, এই জিআইতে এমন দেওয়া আছে যে বিভিন্ন রঙের 7টি বাক্স লাল, হলুদ, নীল, সবুজ, অরেঞ্জ, ভায়োলেট এবং ইন্ডিগো এককের সাথে স্টক করা হয়েছিল, একই ক্রমে নয়, উল্টোপাল্টা। ওকে, এবার এখান থেকে অঙ্ক আমার শুরু হলো। কমলার বাক্সের নিচে অন্য কোনো বাক্স রাখা হয়নি। ওকে, কমলার বাক্সের নিচে অন্য কোনো বাক্স রাখা হয়নি, তার মানে অবশ্যই সবচেয়ে নিচে আছে হচ্ছে কমলা, তাহলে একেবারে নিচে থাকবে হচ্ছে আমার কমলা, একেবারে নিচে এটা। ওকে, একটা হলো। এরপরে কি আছে, ভায়োলেট বাক্সটি নীল বাক্সের শীর্ষে সেকেন্ড স্থানে আছে। ভায়োলেট বাক্সটি নীল বাক্সের ওপরে সেকেন্ড স্থানে আছে। আমি ধরে নেই যে কোনো একটা স্থানে হচ্ছে নীল আছে, তার উপরে সেকেন্ড স্থানে আছে হচ্ছে ভায়োলেট, তার অর্থ হচ্ছে ওপরে একটা জায়গা আর একটা ফাঁকা রেখে দিয়ে তারপর আছে হচ্ছে ভায়োলেট। ঠিক আছে, হলো, তাহলে আমরা কমন নীল ড্যাশ ভায়োলেট আমরা পেয়ে গেলাম। সবুজ বাক্সটি ইন্ডিগো বাক্সের নিচে সেকেন্ড স্থানে আছে, তাহলে সবুজ বাক্সটা আমরা ফাঁকাতেই আমরা এখানে বসে দিলাম সবুজটা, ওটা হচ্ছে ইন্ডিগোর নিচে সেকেন্ড স্থানে আছে, তাহলে অবশ্যই ইন্ডিগো থাকবে হচ্ছে এর ওপরটাতে। ঠিক তো, অর্থাৎ ইন্ডিগো যখন এখানে থাকে তাহলে ইন্ডিগো ঠিক ফার্স্টে আছে ভায়োলেট, সেকেন্ডে আছে হচ্ছে সবুজ, তাহলে আমরা ইন্ডিগো এখানে পেয়ে গেলাম। এরপরে কি আছে, লাল বাক্সটি আছে একেবারে শীর্ষে, লালটা আছে একেবারে ওপরে আছে। কটা বাক্স আসলো এখানে আমার, 1 2 3 4 5 6, এখন বাকি আছে আর একটা, বাকি একটা কি আছে,
হলুদ, অর্থাৎ অবশ্যই এই লালের শেষে আছে হলুদ আছে। তাহলে এদের যে শিডিউলটা আছে সাজানো আছে এইভাবে লাল, হলুদ, ইন্ডিগো, ভায়োলেট, সবুজ, নীল আর হচ্ছে কমলা এমন করে সাজানো আছে। এবারে আমার কি প্রশ্ন আছে, হলুদ আছে, এরপরে কি আছে, এর পরে আছে এমনটা যে নিচের কোনটি সঠিক জোড়া বাক্স এবং তার অবস্থান। ঠিক আছে, সাজিত আমরা এখানে নিয়েছি, এর মধ্যে এবার কোনটা সঠিক জোড়া বাক্স এবং তার অবস্থান। ভায়োলেট বাক্স ওপর থেকে 7 নম্বর স্থানে আছে, ঠিক নেই। সবুজ বাক্স ওপর থেকে 3 নম্বরে, এটাও এখানে ঠিক নেই। নীল বাক্স ওপর থেকে 6 নম্বরে, এটা ঠিক কথা আছে, নীলটা হচ্ছে ওপর থেকে 6 নম্বর স্থানে আছে, হলুদটা 5th নেই। তো উত্তর হবে অপশন সি এরটা। ঠিক আছে, এখানে নীল বাক্সটা হচ্ছে ওপর থেকে 6 নম্বর স্থানে আছে। ওকে, ওপর থেকে 6 নম্বর স্থানে আছে হচ্ছে নীলটা, যাবে হচ্ছে অপশন সি এরটা। যাবো কি আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 7 এ। 7 এখানে আমরা কি আছে, 7 আছে এবং সিরিজটি আমাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, দেখো সিরিজটা আমরা দেখে নেই, এখানে মোট কতগুলো আছে দেখো, মোট এখানে অক্ষর কতগুলো আছে আগে আমরা একটু দেখে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12 থাকার জন্য একে আমরা অনায়াসে আমরা 4 4 করে ভাগ করে দেওয়া যাবে। তাহলে 1 2 3 4 একটাকে দাগ কেটে দাও, 4টে, 1 2 3 4 দাগ কেটে দাও, 1 2 3 4। এবার দেখো সবার কিন্তু লাস্টে আছে দুটো করে বি বি, এই যে এখানেও দুটো বি, এখানেও দুটো বি, এখানেও দুটো বি, ফলে সিমেট্রি একটা আছেই। এবার আমরা যাবো হচ্ছে অপশনে। অপশনে আমরা দেখো যদি আমরা তিনটে দিয়ে আমরা বি 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 বসিয়ে দিই, উত্তর কিন্তু এসে যায়, মানে এ তিনটে বি, আবার এ তিনটে বি, এ আবার তিনটে বি। ঠিক আছে, কিন্তু বাকি কোনো অপশন কিন্তু বসালে পরে আমার সেই রকম সামঞ্জস্য আসবে না। ওকে, ফলে আমার উত্তরটা হবে হচ্ছে অপশন ডি এরটা। একমাত্র যদি আমরা 3 জায়গাতে আমরা এখানে বি বসিয়ে দিই, তাহলে আমাদের সিরিজটা সম্পূর্ণ হয় এইভাবে যে এর পরে আসে হচ্ছে বি বি বি, সবকটাই সবকটাই আসবে হচ্ছে এ, তারপরে তিনটে করে বি। ক্লিয়ার, কথা হয়ে গেল। যাবো আমরা পরের প্রশ্নে। পরেরটা এখানে কি আছে, 8 নম্বরে আছে নিম্নলিখিত কোন সুলতান ভারতে নওরোজ উৎসব চালু করেছিলেন। এর মধ্যে কোন সুলতান ভারতবর্ষে নওরোজ উৎসব চালু করেছিলেন। এ বলছে গিয়াসউদ্দিন বলমন, গিয়াসউদ্দিন তুগলক, ইলতুৎমিশ, ফিরোজ তুগলক। এর মধ্যে কে ভারতে নওরোজ উৎসব চালু করেছিলেন। ওকে, উত্তর হবে হচ্ছে এখানে অপশন এ গিয়াসউদ্দিন বলবন। এর মধ্যে হচ্ছে গিয়াসউদ্দিন বলবন ভারতে নওরোজ উৎসবটি চালু করেছিলেন, গিয়াসউদ্দিন বলবন। ওকে, গিয়াসউদ্দিন বলবান পারস্য শাসন ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে, কোথা থেকে, পারস্য। ওকে, তিনি হচ্ছে পারস্য শাসন ব্যবস্থা থেকে অনুপ্রাণিত তিনি হয়েছিলেন। তিনি তাদের অনুকরণে সিজদা এবং পাইবস প্রথার প্রচলন করেন। এর থেকে কোশ্চেন থাকে যে সিজদা আর পাইবস এই সমস্ত প্রথাগুলো কে নিয়ে এসেছিলেন, এটাও কিন্তু নিয়ে এসেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবান। ওকে, সিজদা এবং পাইবস তিনি এগুলো প্রচলন করেছিলেন। এছাড়া তিনি তার সম্পদ এবং ক্ষমতার দ্বারা অভিজাত এবং জনগণকে প্রভাবিত করার জন্য ভারতে নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন। ওকে, অর্থাৎ তিনি ধনীদের এবং তার সাধারণ জনগণকে প্রভাবিত করার জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য, অর্থাৎ নিজের দিকে টানার জন্য তিনি ওই নওরোজ উৎসবটি চালু করেছিলেন। তবে আমরা পরের প্রশ্ন নাম্বার 9 আমরা এখানে কি পাবো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড এবং ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া আছে, থার্ড কোণটির ভ্যালুটা কি হবে। আমরা কি জানি, থার্ড কোণ বৃত্তিমানটা কি হবে। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। এই তো, আমরা দেখেন এই দুটো যোগ করলে কি হয়। তো এখানে একটা কোণের ভ্যালু এখানে কি দেওয়া আছে, এখানে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড, আর দেওয়া আছে হচ্ছে 39 ডিগ্রি 2 মিনিট আর 56 সেকেন্ড। যোগ করলে এটা হবে গিয়ে 60 সেকেন্ড, এটা হবে 59 মিনিট, এটা হবে 74 ডিগ্রি 74 ডিগ্রি, আর এটা আমাদের 1 মিনিট, দ্যাট মিনিট হয়ে গেল 8 মিনিট, দ্যাট মিনিট এটা হচ্ছে 1 ডিগ্রি মানে হচ্ছে 75 ডিগ্রি, অর্থাৎ যোগফল হচ্ছে আমার এখানে 75 ডিগ্রি আসলো। 75 ডিগ্রি পেয়ে গেলাম। তো থার্ড যে কোণটা আছে তার ভ্যালুটা এখানে কি হবে, থার্ড কোণটা অবশ্যই হবে হচ্ছে 180 মাইনাস 75, এটা হচ্ছে আমার থার্ড কোণের ভ্যালু। থার্ড কোণের ভ্যালু হচ্ছে
180 - 75 দ্যাট হচ্ছে 105 ডিগ্রি। কিন্তু আমরা চেয়েছি কিসে? বৃত্তীয় মান। বৃত্তীয় মান যে কোনো ডিগ্রিকে আনতে গেলে আমরা কি করব? আমরা ওই কোণটাকে সিম্পলি আমরা খালি পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, তাহলে ওটা আমার বৃত্তীয় মানে চলে আসবে। ওকে, কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও। 15 দিয়ে 7 15 105, 15 12 180, তাই তো? তাহলে এটা কি আসবে? কি 7 পাই বাই হচ্ছে 12, উত্তর হবে 7 পাই বাই 12। ঠিক আছে, অবশ্যই উত্তর আসবে 7 পাই বাই হচ্ছে 12। ক্লিয়ার? যাবো কি আমরা পরবর্তী প্রশ্নে, নাম্বার 10 নম্বরে। 10 এখানে কি আছে? 3x² + 8x + 2 = 0 এই সমীকরণে বীজ দুখানা হচ্ছে আলফা এবং বিটা হলে পরে 1/α + 1/β এর ভ্যালুটা কি হবে? দেখো তো এখানে চেয়েছে হচ্ছে 1/α প্লাস হচ্ছে 1/β এর ভ্যালু, এটা যোগ করলে পরে কি হবে? এর লসাগু হবে হচ্ছে আলফা ইনটু বিটা, উপর তাহলে আসবে কি মানে বিটা প্লাস আলফা, তাই তো? এবারে এই দ্বিঘাত সমীকরণের দুখানা যে বীজ হয়, এই দুখানা বীজের যোগফলের ভ্যালু কি হয়? দুখানা বীজের যোগফলের ভ্যালু হচ্ছে হয় -b/a। ওকে, যোগফলটা মানে যে আলফা প্লাস বিটার ভ্যালুটা হয় অলওয়েজ -b/a, আর আলফা ইনটু বিটা করলে হয় c/a, এটা হয়। এবারে এ বি সি কোনটা কোনটা হয় না? হচ্ছে এক্স এর সহগটা হচ্ছে বি, এক্স স্কয়ার সহগ হচ্ছে এ, আর বাকিটা হচ্ছে সি। অর্থাৎ এখানে এ হচ্ছে 3, বি হচ্ছে 8, আর সি হচ্ছে 2। তাহলে যে আমরা এখানে আলফা প্লাস বিটা করলাম -b/a, তাহলে মাইনাস বি হচ্ছে গিয়ে 8 আর এ হচ্ছে গিয়ে 3, এখানে c/a, সি হচ্ছে গিয়ে 2, এ হচ্ছে গিয়ে 3। তাহলে এখানে আসবে কি? উপরে যোগফলটা এসছে হচ্ছে -8/3, আর গুণফলটা হচ্ছে কি 2/3, তাই তো? কাটাকাটি করলে কি হবে? 8 এর 3, এটা গুণ করলে উপরে যাবে কি 3, তাহলে আসবে 2, 3 3 ভ্যানিশ, 8 2 8 -4। ওকে, এদের এর ভ্যালু হবে হচ্ছে কি -4। ক্লিয়ার? উত্তর হচ্ছে -4। যাবো কি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি? পরের প্রশ্নে আমাদের এখানে আছে এমনটা, নাম্বার 11 এ আসি। 11 এখানে কি আছে? মহারাষ্ট্রে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? মহারাষ্ট্রে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এ বলছে এখানে শিবনারায়ণ অগ্নিহোত্রী, মুকুন্দরাও পাতিল, শ্রীধরালু নাইডু, আর বলছে জ্যোতিবা ফুলে। কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে হচ্ছে অপশন ডি, জ্যোতিবা ফুলে। ওকে, 11 এখানে আমার আনসার যাবে হচ্ছে অপশন ডি এ, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠান করেছিলেন মহারাষ্ট্রে সত্য শোধক সমাজ। মহারাষ্ট্রের সত্য শোধক সমাজ প্রতিষ্ঠান করেছিলেন হচ্ছে জ্যোতিবা ফুলে। ঠিক আছে, সময়টা হচ্ছে গিয়ে 1873 সাল। সময়টা কোন সময় ছিল? ওটা 1873 সালে জ্যোতিবা ফুলে তিনি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করেন সত্য শোধক সমাজ। সমাজটি হচ্ছে দলিত এবং মহিলাদের দুর্দশা এবং যন্ত্রণা লাঘব করার জন্য তৈরি করা হয়েছিল। মহিলা এবং হচ্ছে দুস্থ যারা আছে সমাজে, যারা দলিত অবহেলিত, ওদের যন্ত্রণা দুঃখ কষ্ট লাঘব করার জন্য তৈরি করা হয়েছিল। এটি শিক্ষার একটি মিশনকে সমর্থন করে এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীগুলির জন্য সামাজিক অধিকারকে সুরক্ষা দিয়েছিল। বিশেষ করে মহারাষ্ট্রের নারী, কৃষক এবং দলিতদের উপরে এর একটা দৃষ্টি ছিল। ওকে, উত্তর হচ্ছে অপশন ডি এরটা। এবং পরেরটা নাম্বার হচ্ছে 12 এ। 12 আমরা এখানে কি পাচ্ছি? 12 আছে যে নিম্নের সংখ্যার বিন্যাসটি অধ্যয়ন করুন এবং প্রশ্নের উত্তর দিন। তাদের থেকে ডান দিকে দেওয়ার সংখ্যাগুলো এবার আছে, বিন্যাসে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার ঠিক আগে এবং ঠিক পরে একটি বিজোড় সংখ্যা আছে? এমন কতগুলি জোড় সংখ্যা আছে যার ঠিক আগে এবং পরে একটি বিজোড় সংখ্যা আছে? ওকে, দেখো তারপরে জোড় সংখ্যা ফার্স্টে পাচ্ছি 2, আগে বিজোড় পরে একটা বিজোড় সংখ্যা এখানে আমরা পেয়ে গেলাম। জোড় সংখ্যা পাচ্ছি 8, আগে বিজোড় পরে কিন্তু পাচ্ছি জোড়, হচ্ছে না এটা। জোড় সংখ্যা পাচ্ছি 6, আগে জোড় পরে হচ্ছে না। জোড় সংখ্যা 2, আগেও বিজোড় পরেও বিজোড়, একটা 2 দিয়ে একটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। জোড় সংখ্যা 6, আগে বিজোড় পরে বিজোড় 6 একটা আসছে। জোড় সংখ্যা 4, আগে বিজোড় পরে বিজোড় 4 একটা আসছে। জোড় সংখ্যা 6 পাচ্ছি, আগে 3 পরে 3, এটা একটা আমরা পেয়ে যাচ্ছি। জোড় সংখ্যা 6, আগেও 3 পরেও 3,
এটা একটা আসবে একটা, ঠিক তো? আর নেই, আর ধরলে পরে আগে বিজোড় পরে জোড়, এটা এখানে আসছে না। তাহলে এমন জোড় সংখ্যা কতগুলো আছে? 1 2 3 4 5 খানা আছে। তাহলে 5 খানা এমন জোড় সংখ্যা আছে তাদের আগে এবং পরে উভয় জায়গাতেই বিজোড় সংখ্যা আছে। উত্তর হবে হচ্ছে 5টা আছে। ঠিক আছে? যাবো কি আমরা পরের প্রশ্ন নাম্বার 13-তে। 13 এখানে কি আছে? 13 আছে এমন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? এর মধ্যে কে বাংলাতে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? এ কে ফজলুল হক, বি আর আম্বেদকর, মুজাফফর আহমেদ, নবাব সেলিমুল্লাহ। এর মধ্যে কে বাংলাতে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হবে হচ্ছে অপশন এ কে ফজলুল হক। উত্তর হবে অপশন এ কে ফজলুল হক বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, সময়টা হচ্ছে গিয়ে 1929 সাল। সময়টা হচ্ছে 1929 সাল। ওকে, 1929 সালে বঙ্গীয় আইন পরিষদের 18 জন সদস্য মিলে 18 জন সদস্য নিখিলবঙ্গ প্রজা সমিতি বা অল বেঙ্গল টেন্যান্টস অ্যাসোসিয়েশন গঠন করেন, যা প্রজা পার্টি নামে পরিচিতি লাভ করেছিল। বাংলায় এটি প্রতিষ্ঠা করেছিলেন এ কে ফজলুল হক। ওকে, যাবো আমরা পরের প্রশ্ন নাম্বার 14-এ। 14 কি পাচ্ছি? যদি একটি গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয়, তবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্যটা কি হবে? খুব সহজ অঙ্ক, এগুলো আমরা প্রত্যেকে মাধ্যমিকে করে এসেছি সবাই আমরা এগুলো, ঠিক আছে? তো ধরে নিই আমার ব্যাসার্ধ হচ্ছে আর একক। ধরি ওর যে গোলকটা আমার এখানে দেওয়া আছে, গোলকের যে ব্যাসার্ধ এটা তোমার কেমন হয়? এই হচ্ছে গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে এদিকে একটু এক পাশ, এটা হচ্ছে দেওয়া আছে আর, আমরা ধরে নিলাম। এবার কি বলছে? সাংখ্যমান সমান। এবার গোলকের বর্গতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আর আয়তনের ফর্মুলা কি? আমরা কি জানি? আয়তনের ফর্মুলা হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গিয়ে গোলকের আয়তনের ফর্মুলা। এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 পাই আর স্কোয়ার। এবং অঙ্কে আমার দেওয়া আছে এমনটা হলে এমনটা কি যে আর এর ভ্যালুটা কি হবে? 4 কেটে দাও, পাই কেটে দাও, আর স্কোয়ার দেওয়ার পরে আর থাকবে, থাকছে হচ্ছে আর বাই ইকুয়াল হচ্ছে 1, আর ইকুয়াল হচ্ছে গিয়ে 3। এটাই উত্তর। তাহলে ওর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3 একক। উত্তর হবে অপশন এ, 3 একক। ঠিক আছে? যেমন আমরা পরের প্রশ্নে, পরেরটা হচ্ছে কি 15 এখানে কি আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4,000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 5,324 টাকা। সমূল চক্রবৃদ্ধি আমার এখানে চেয়েছে। আমরা কি জানি? ধরি সময়টা এখানে বলেছে না কত বছর সময় লাগবে, আমরা ধরে নিই ওর সময় লাগবে হচ্ছে n বছর। এই কতটা ধরে হচ্ছে এর বছর সময় এখানে লাগবে। এবং অঙ্কের সূত্র এখানে কি আছে? আমরা কি জানি? সমূল চক্রবৃদ্ধি বের করতে হয় কিভাবে? মূল যে টাকাটা আছে মানে 4,000 টাকাটা আছে, ওই টাকাটার সঙ্গে আমরা করে দেখি 1 প্লাস আর বাই 100, এটা আর আর, তাহলে আর মানে 10/100 উপর হচ্ছে কত বছর, দ্যাট ইজ n। এটা গেল কত হবে? এই টাকাটা 5,324 টাকা সমূল চক্রবৃদ্ধি। 5 3 2 4, এটা হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম, তাই তো? তো আমাকে এখানে আনতে হবে যে n এর ভ্যালু এখানে কি আসবে। এবার দেখো এই যে 1 প্লাস 10/100 টু দি পাওয়ার n আমরা এখানে আমরা রেখে দিই। তাহলে আমরা এইটাকে নেব হচ্ছে এটা নিচে আনবো, হবে কি 5 3 2 4 তলে আসবে হচ্ছে কি 4,000 টাকা আমরা নিয়ে আসলাম। আসলো। এবার আমরা এই 100 আর 1 আর 10/100 আমরা যোগ করে দেবো। যোগ করলে পরে আসবে কি 110/100 আসবে হচ্ছে 110/100। তারপর হচ্ছে n, এটা হচ্ছে এইটা 5,324 বাই হচ্ছে কি 4,000। এই তো এটা কাটাকাটি করলে আসবে কত? 11/10 উপরে n। এটা কাটাকাটি করলে আসবে কত? আমরা এটা 4 দিয়ে কাটাকাটি করে দিই, এটা হবে কি 1,000 আসবে। 4 দিয়ে কাটে উপরে এটা কত আসবে? 1331। এটা আসবে হচ্ছে কি 4 দিয়ে কাটলে পরে। তাহলে এই যে এখানে আসছে 1331 বাই 1,000, এটা যে আসলো এটা আসলে হচ্ছে গিয়ে 11/10 হচ্ছে কিউব। অর্থাৎ 11 কিউব করলে হয় 1331 হয়, 10 কিউব করলে হয় 1000 হয়। তো সেম বেস আছে, দুটো বেস সেম 11/10। তাহলে আমরা এখান থেকে আমরা আনতে পারি কি এর ইকুয়াল হচ্ছে গিয়ে 3। ওকে, অর্থাৎ তাহলে আমার এখানে সময় যখন ধরলাম যে কত বছরে হবে, এই কত বছর হচ্ছে আমার আসবে উত্তরে 3 বছর। ক্লিয়ার? একটুখানি খেয়াল রাখবি যে 11 কিউব করলে হয় 1331। অনেক ইজি হবে, এগুলো
মুখস্থ থাকলে পরে। যাবো কি পরেরটা নাম্বার হচ্ছে 16তে। 16 এখানে কি বলছে, নিম্নলিখিত কোন সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? কোন সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? 1929, 1931, 1934, 1942। কোন সালে হয়? খুব একটা বিখ্যাত সাল, বিখ্যাত একটা বিষয়। এটা হয় হচ্ছে 1929 সালে হয়। উত্তরটা হবে হচ্ছে অপশন এতে হবে 1929 সালে হয় মিরাট ষড়যন্ত্র মামলা। ওকে, তাহলে সালটা হচ্ছে 1929, আর হচ্ছে কোন মাসে হয়? মাস হচ্ছে গিয়ে মার্চ মাসে হয়, ঠিক আছে, মার্চ মাসে শুরু হয়েছিল। এবং এটি রায় দেওয়া হয় কোন সময়? এটি রায় দেওয়া হয় হচ্ছে 1933 সালে, রায়দান। ওকে, শুরু হয় 1929-এ এবং রায় দেওয়া হয় 1933 সালে, ঠিক আছে। এবং এই সময় হচ্ছে ব্রিটিশ সরকার 27 জন, ব্রিটিশ সরকার হচ্ছে 27 জন লেফট যারা ছিল, মানে তাদের ওই ট্রেড ইউনিয়ন যারা ছিল 27 জন হচ্ছে, 27 জন তোমার হচ্ছে বামপন্থী ট্রেড ইউনিয়ন, 27 জন হচ্ছে বামপন্থী ট্রেড ইউনিয়ন তাদের একটি মামলার অধীনে দোষী সাব্যস্ত করেছিল, ছিল, ঠিক আছে। 27 জনকে দোষ সাব্যস্ত করা হয় এখানে। তবে আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 17তে। এখানে কি আছে? ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে একটি পি বিন্দু আছে, বৃত্তের কেন্দ্র থেকে। ওকে, পি বিন্দু থেকে ওই বৃত্তের উপর অবস্থিত একটি স্পর্শক হচ্ছে পিটি, যার দৈর্ঘ্য হচ্ছে 10, উপরটা হচ্ছে গিয়ে দেওয়া 10 সেমি। স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 সেমি দেওয়া আছে স্পর্শক, আর ওপি দেওয়া আছে হচ্ছে গিয়ে 26 সেমি। চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধ কি, মানে হচ্ছে এইটুকু দৈর্ঘ্য এখানে চেয়েছে ব্যাসার্ধ। যখন কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন করা হয়, জানবে যে স্পর্শক এবং হচ্ছে ওই বৃত্তের যে ব্যাসার্ধ, ওদের মধ্যে পারস্পরিক যে অ্যাঙ্গেলটা হয়, এটা হয় 90 ডিগ্রি। ওকে, তো সেই হিসাবে আমার এখানে ওপি হচ্ছে অতিভুজ, ওপি হচ্ছে অতিভুজ দেওয়া আছে এখানে 26। ওকে, অতিভুজটা আমার এখানে দেওয়া আছে হচ্ছে 26, মানে কি 26 অতিভুজ স্কয়ার টু লম্ব স্কয়ার। লম্ব আমরা এখানে বের করতে হবে, লম্ব ভূমি হচ্ছে ওটি স্কয়ার, হচ্ছে ভূমি হচ্ছে 10, 10-এর স্কয়ার। 26 স্কয়ার করলে কত হয়? 26 স্কয়ার করলে হয় 676। ওকে, এটা হচ্ছে 676। 10 স্কয়ার করলে কত হবে? 100। আমরা এখানে বিয়োগ করে দিই 100, ইকুয়াল হচ্ছে গিয়ে ওটির স্কয়ার। বিয়োগ করলে এখানে কত হবে? 576 ইকুয়াল হচ্ছে ওটির স্কয়ার। 576 হচ্ছে কার স্কয়ার হয়? 24-এর স্কয়ার করলে হয় 576, অর্থাৎ ওটি ইকুয়াল হবে কত এখানে? 24। ওকে, তাহলে ওটি হবে এখানে 24, অর্থাৎ বৃত্তের ওই ব্যাসার্ধ হবে গিয়ে 24 সেমি। উত্তর অপশন ডি এরটা 24 সেমি। ক্লিয়ার আসলো? যাবো কি আমরা পরের প্রশ্ন নাম্বার 18-তে। 18 এখানে কি আছে? নিম্নলিখিত কোন রাজ্যটির সীমারেখা নেপালের সীমানা স্পর্শ করেনি? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড। এর মধ্যে কোন রাজ্যের সীমানা নেপালের সঙ্গে স্পর্শ করেনি? ওকে, উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড। এদের ভেতরে একমাত্র ঝাড়খণ্ডটা হচ্ছে নেপালের সঙ্গে কোনো সীমানা স্পর্শ করেনি। ঝাড়খণ্ড এখানে যারা আছে এর ভেতরে ঝাড়খণ্ডটা স্পর্শ করেনি। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড সবারই সীমা আছে। এমনিতে নেপালের সঙ্গে সীমানা আছে হচ্ছে 5খানা আমাদের রাজ্যের। এই 5টা হচ্ছে, 5টার মধ্যে 3টে এখানে দেওয়া আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড দেওয়া আছে। এর সঙ্গে যাবে হচ্ছে গিয়ে সিকিম আর উত্তরপ্রদেশ। এর সঙ্গে যাবে হচ্ছে গিয়ে সিকিম থাকবে আর হচ্ছে উত্তরপ্রদেশ থাকবে। ওকে, তারপরে নেপালের সঙ্গে সীমানা আছে হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরাখণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ। এই 5খানার সীমা আছে হচ্ছে নেপালের সঙ্গে। যাবো কি পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 19-এ। 19-এ আমরা এখানে কি পাচ্ছি? সামান্তরাল শ্রেণীটিকে মোট কতগুলি পদ আছে, যার শুরু হয়েছে 20 দিয়ে এবং শেষ হচ্ছে কি 140 দিয়ে। তাহলে এখানে কতগুলি পদ আছে আমাকে বের করতে হবে। শুরু হয়েছে হচ্ছে 20 দিয়ে, তাহলে স্টার্টিং পদটা হচ্ছে এখানে 20 আছে, এর আছে 140। এদের মধ্যে ডিফারেন্সটা কত করে আছে? 5 করে আছে। তো প্রথম যে পথটা হয় সেই পথটা আমরা ধরলাম এ দিয়ে লিখলাম, এই গেল দেওয়া হচ্ছে
20 দেওয়া আছে এবং প্রত্যেক দুখানা পদের যে অন্তর, যে সাধারণ অন্তরটা আছে ওটাকে আমরা লিখলাম হচ্ছে ডি দিয়ে। ওকে, দেখো সব ডিফারেন্সটা হচ্ছে কি আছে কত করে 5 করে আছে, 20, 25, 30 এভাবে করে 5 করে চেঞ্জ হচ্ছে। তারপরে ধরলাম আমরা 5 করে এবং ওর যে লাস্ট যে পদ মানে শেষ পদটা ধরলাম টিএন দিয়ে, এনতম পদ, এনতম পদ, শেষ পদ হচ্ছে আছে কত আছে 140 দেওয়া আছে। এবারে এই ধরনের সমান্তরাল প্রগতিতে একটা সূত্র আছে, ওটা হচ্ছে গিয়ে যে লাস্ট পদটা যেটা হয় মানে 140, এই শেষ পদটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রথম পদ, শেষ পদটা হচ্ছে গিয়ে প্রথম পদ প্লাস যতগুলো পদ আছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি হয়। ওকে, অর্থাৎ শেষ পদটা হয় প্রথম পদ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 140 ইকুয়াল টু বেরোবে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা লিখতে পারি হচ্ছে 140 ইকুয়াল টু a মানে কত, a হচ্ছে এখানে 20 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে কত আছে 5, ঠিক আছে। তাহলে এক পাশে নিয়ে আসলে পরে হবে কত যে 120 ইকুয়াল টু হচ্ছে n মাইনাস 1 ইন্টু 5 করলাম কি 140 থেকে 20 বিয়োগ করলাম, 5 দিয়ে গেলে কত 5 24 120 হবে। তাহলে n ইকুয়াল এখানে কি আসবে 24 প্লাস 1 দ্যাট মিন্স 25, অর্থাৎ এখানে মোট আমার পদ আছে হচ্ছে 25টি, ঠিক আছে। তাহলে n এর ভ্যালু হচ্ছে এখানে 25, অর্থাৎ এখানে মোট আমার পদ আছে হচ্ছে 25টি। আসলে যাবো কি আমার পরের প্রশ্নে, নাম্বার হচ্ছে 20-তে। 20 আছে কি মানচিত্রের অধ্যয়নকে কি বলা হয়, মানচিত্রের যে পড়াশোনাটা আমরা করি তাকে কি আমরা বলবো, মানচিত্রের পড়াশোনাকে আমরা কি বলবো, মানচিত্রের যে অধ্যয়নটা হয় তাকে আমরা কি বলবো, একটু বলো শুনি। এখানে অপশন দেওয়া আছে এই ধরনের, অপশন এমন এখানে দেওয়া আছে জিওগ্রাফি, জিওলজি, ক্যালিগ্রাফি আর কার্টোগ্রাফি। তাহলে মানচিত্রের অধ্যয়নকে আমরা এখানে কি বলবো, মানচিত্রের অধ্যয়নকে আমরা এখানে কি বলবো, এনিওয়ান আনসার দাও। মানচিত্রের অধ্যয়নকে আমরা বলবো কার্টোগ্রাফি, মানচিত্রের অধ্যয়নকে আমরা কি বলবো, বলবো হচ্ছে কার্টোগ্রাফি। ওকে, উত্তর অপশন ডি, মানচিত্রের অধ্যয়নকে আমরা কি বলি, বলি হচ্ছে কার্টোগ্রাফি। ওকে, তারপর কি পরেরটাতে নাম্বার 21-এ, 21-এ কি আছে কোশ্চেন, এই স্থানটায় কি বসবে, আর এটি 1521 টি, র্যাড যদি হয় 1521 টি ইকুয়াল টু কি হবে, এই তো আছে র্যাড, দেখো আর এ টি আছে, আর এর ভ্যালু এখানে কত, এর অবস্থান দেওয়া আছে আর এটি, এটা জি একটা দেওয়া আছে হচ্ছে আর এ টি, এখানে আর এর অবস্থানটা হচ্ছে 18 নম্বর হয়, এ বি সি ডি করে গোনা শুরু করে দেখো আর আসবে হচ্ছে 18তে আসবে, প্লাস এ হচ্ছে কি একে আছে আর টি হচ্ছে কত আছে 20 আছে, আর এস টি যোগ করো 40 বিয়োগ করলে হয় 39, ঠিক আছে, এর যোগ করলে কত হয় 39 হয়, ঠিক আছে। 39 এবার তোমরা এখানে এর স্কোয়ার লাগিয়ে দাও, আসবে হচ্ছে কি 1521। ওকে, অর্থাৎ এই সবগুলো অবস্থানের যোগফল করে নিয়ে তার স্কোয়ার করলে হয় 1521। তাহলে পরে আমাদের টি দেওয়া আছে টি ই এ, এবার দেখে নাও টি এর ভ্যালু হচ্ছে একটু আগে দেখলাম এখানে 20 হয়, ই হচ্ছে 5 হয়, এ হচ্ছে 1, 20 25 100 মানে 26 হয়, 26 স্কোয়ার লাগিয়ে দাও কত হবে 676 হবে, উত্তর হবে অপশন এ 676, ঠিক আছে। নেক্সট চলে যাও 22 নম্বরে, 22 আমরা এখানে কি পাবো, 22 নম্বরে চলে আসো, 22 নম্বরে পাচ্ছি এমনটা যে জিজ্ঞাসা চিহ্নের স্থানে নিম্নের বিকল্পগুলির মধ্যে কোন সঠিক সংখ্যাটি এখানে আমাকে লিখতে হবে, এমন আছে 3 9 5 12 6 আছে দেওয়া। ওকে, তাহলে এই মাঝখানে কি হবে, ঠিক আছে, দেখো কি কি আসবে এখানে, আইডিয়া আছে কোনো, দেখো এখানে যদি আমরা ওপর দেখো 5 আর 3 আমরা বিয়োগ করে দিই, 2, 9 আর 3 বিয়োগ করলে কত হয়, 9 বারে বিয়োগ করলে হয় 3, গুণ করলে হয় 6, 8 4 বিয়োগ করলে কত হয় 4,
2 বিয়োগ করলে কত হয় 1, গুণ করলে কত হয় 4, 4 এখানে। ঠিক সেম ভাবে আমরা আসবো হচ্ছে এটাতে আসবো, 18 থেকে বিয়োগ করলে কত হবে 8, এটা বিয়োগ করলে কত হচ্ছে 3, 18 বিয়োগ 10 8, 17 বিয়োগ 14 করলে 3, কত আসবে গুণ করলে 24, উত্তর অপশন সি 24 এটা উত্তর হবে। ওকে, তারপর কি পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 23 তে। 23 এখানে আমাদের কি আছে, 23 আছে এমনটা যে কুঞ্চিকাল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে আছে? কুঞ্চিকাল জলপ্রপাত আছে কোন রাজ্যে আছে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এর মধ্যে কোথায় আছে হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত? উত্তর হবে অপশন বি, কর্ণাটক। ওকে, কর্ণাটক আছে হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। কর্ণাটক রাজ্যে আছে হচ্ছে কুঞ্চিকাল জলপ্রপাত। ঠিক আছে, এটা আছে। কুঞ্চিকাল জলপ্রপাতটা হচ্ছে কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। এটি বর্তমানে হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এই জলপ্রপাতটির মোট উচ্চতা হচ্ছে 455 মিটার। 455 মিটার হচ্ছে জলপ্রপাতটির উচ্চতা। ওকে, এটি হচ্ছে ভারাহি নদীতে অবস্থিত। কোথায় আছে এটি? ভারাহি। ভারাহি শুনে ভাবলাম ওরাহি। এটা হচ্ছে ভারাহি নদীর তীরে অবস্থিত। এবং কি পরের প্রশ্ন নাম্বার 24 এখানে কি আছে? এই যোগফল বলে যে সরলতম মানটা এখানে কি হবে? সব যোগ দেওয়া আছে, তো সবই যোগ দেওয়া আছে। যোগ করলে পরে সরলতম মানটা কি হবে? ওকে, আচ্ছা, শর্টকাট নিয়ম একটা করতে এত যোগ করা সম্ভব না। দেখো, 1 2 কে আমরা লিখতে পারি এইভাবে না, যে 1 2 আমরা লিখতে পারি হচ্ছে 1/1 গুণ 2 যোগ 5 মানে হচ্ছে 2 গুণ 3 যোগ 12 মানে হচ্ছে 3 গুণ 4 যোগ 20 মানে হচ্ছে 4 গুণ 5 যোগ 30 মানে লিখবো হচ্ছে 5 গুণ 6 যোগ 42 লিখবো হচ্ছে 6 গুণ 7, তারপর লিখবো 7 গুণ 8, 72 লিখবো 8 9 72 যোগ 90 লিখবো হচ্ছে 9 গুণ 10। সবকটা যে 1/1 ইন্টু 2, এটাকে আবার লেখা যাবে হচ্ছে, প্রথমটাকে লেখা যাবে হচ্ছে 1 2, 500 টাকা, এটা তো এতটা আসলো। 500 টাকা লেখা হচ্ছে 1 2, তাহলে আসে এটা আসে যোগ 1/2 3, এটাকে লেখা যায় কি 1 2 বিয়োগ 1 3। দেখো, যদি আমরা এখানে 1 2 বিয়োগ 1 3 আমরা লিখে দিই, তাহলে কি হয়? তলায় আসে 3 গুণ 6 আসে, 3 বিয়োগ 1 করলে 3 বিয়োগ 2 করলে অবশ্যই 1ই আসে। তো এইভাবে সবকটাকে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে এই 3 গুণ 4 মানে হচ্ছে 1 3 বিয়োগ 1 4। অর্থাৎ ধরি যে 4 5, একে আমরা করবো কি 1 4 বিয়োগ 1 5। 1/5 একে আমরা করবো কি 1 5 বিয়োগ 1 6 হতে পারি। ফলে আলটিমেটলি আমার থাকবে কি? আলটিমেটলি আমার থাকবে হচ্ছে খালি 2 খানা। এই ফার্স্টের আমার এখানে একটা খালি থেকে যাবে, আর এই লাস্টে যে 10 থাকবে ওটা থাকবে। অর্থাৎ থাকবে হচ্ছে 1 বিয়োগ 1 10। 1 বিয়োগ 1 10। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 9/10 হবে 9/10। ক্লিয়ার? 9/10 উত্তর এখানে হয়ে গেল। যাবো কি পয়েন্ট নাম্বার 25 এ। 25 এখানে আমরা কি পাচ্ছি? 25 আছে এমনটা x স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 7/12 হলে পরে sec 4 বা tan 4 ইকুয়াল টু কি হবে? ওটাই হবে। কি জন্য হবে? sec 4 আর tan 4। দেখো ব্যাপারটা কতটা সহজ ব্যাপার। এই যে এখানে আছে যে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা আছে, তো এটা আমরা করতে পারি কি x স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস করতে পারি tan স্কয়ার থিটা হোল স্কয়ার। আসবে কি? একবার আসবে হচ্ছে sec থিটা প্লাস tan স্কয়ার থিটা, আর আসবে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা আসবে। এটা করলে পরে কি আসে? এর ভ্যালু দেওয়া আছে এখানে 7/12, এটা আসছে হচ্ছে 7/12 আসবে। ইনটু এটা মানে কত? এটা তো 1, তাই না? তো কত 7/12 আসবে। ওকে, তো আজকে লাইভ এখানে শেষ করলাম, কেননা হচ্ছে রাত অনেকখানি হয়ে গেছে, প্রায় 12টা, এবং সে কারণে আজকে এটাকে আমি টানলাম না। তো সামনের দিন আমরা আবার এরপর থেকে করানো শুরু করবো। ওকে, আজকে এতটুকু থাকলো। আমরা নেক্সট দিন আবার 26 থেকে তারপর আমরা আবার দেখাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, যারা দেখলে তখন ধরে থ্যাংক ইউ।